প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় মুসলিম বিবাহ তালাক। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন। অ্যাডভোকেট জাকির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত মুসলিম বিবাহ ও তালাক। মুসলিম আইনে বিবাহ সম্পাদনের বিষয়ে কি বলা হয়েছে এবং বিবাহ রেজিস্ট্রেশনের বিষয়ে আমাদের বিদ্যমান আইন কি রয়েছে? প্রত্যেকটা মুসলিমেরই প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহ হচ্ছে একটা অধিকার। এটা হচ্ছে পরস্পর দুটো বিপরীত লিঙ্গের মানুষের, এটা হচ্ছে একটা সামাজিক বন্ধন। বিবাহটা হচ্ছে একটা সামাজিক বন্ধন। এ বিষয়ে আমাদের দেশে বিভিন্ন আইন আছে, কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন আইন আছে। দুটো প্রাপ্তবয়স্ক মানুষ যখন, একটা পুরুষ তার বয়স 21 পার হয়ে যায় এবং একটা মেয়ে যখন তার বয়স 18 পার হয়ে যায়, তখন তারা তাদের পরিবারের সম্মতিতে বা তারা এককভাবে তারা চাইলে পরস্পরের সমঝোতার ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। এক্ষেত্রে আমরা আইনের দৃষ্টিতে যদি বলি, তাহলে মুসলিম বিবাহটা হচ্ছে আসলে নেচার অফ সিভিল কন্ট্রাক্ট। এটা একটা চুক্তির মতো, যেখানে অফার থাকবে, অ্যাকসেপ্টেন্স থাকবে, দেনমোহর থাকবে এবং উভয় পরিবারের সম্মতি থাকবে। এভাবেই একটা বিবাহ আসলে হয়। এ বিষয়ে আমাদের দেশে অনেক রকম আইন আছে এবং 2005 সালের মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন এবং তালাক রেজিস্ট্রেশন আইন, যেটা এখন বলবৎ আছে। বিবাহ তো অবশ্যই রেজিস্ট্রি করা বাধ্যতামূলক হয়েছে, সেটি বিষয়ে জানতে চাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রেক্ষাপটে, কারণ অনেক সময় আমাদের হয়তো গ্রামেগঞ্জে আমরা এখনও খেয়াল করি যে বিয়ের সময় এই বিয়েটা রেজিস্ট্রেশন করা হয় না, কিন্তু আমাদের দেশের প্রচলিত আইনে বিয়েটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নিকা রেজিস্টারের মাধ্যমে। এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের আন্ডারে, প্রত্যেকটা পৌরসভার আন্ডারে, সিটি কর্পোরেশনের আন্ডারে, প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কাজী নিয়োগ দেওয়া আছে, সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কাজী, যেখানে বিবাহটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এবং এই বিয়েটা যদি রেজিস্ট্রেশন করা না হয় তাহলে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আবার আমরা আইনজীবী হিসেবে যেটা দেখতে পাই, অনেক সময় আমরা এটা ফেস করি যে বিবাহ হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন হয় নাই। পরবর্তীতে স্বামী বা স্ত্রী তারা আমাদের কাছে আসতেছেন যে এখন তার স্বামী সে দ্বিতীয় বিয়ে করতেছে, এই স্ত্রীকে অস্বীকার করতেছে। এই সম্পর্কটাকে তখন আমরা আদালতে প্রমাণ করতে আমাদেরকে অনেক বেগ পেতে হয়, আইনি প্রতিকার দিতে আমাদেরকে অনেক বেগ পেতে হয়। এই জন্য এই বিবাহটা অবশ্যই রেজিস্ট্রেশনটা করা উচিত এবং এটা বাধ্যতামূলক। এই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাহলে আমরা বলতে পারছি যে কোনো পুরুষ এবং নারী, মুসলিম পুরুষ নারী অবশ্যই তার বিয়ে সম্পাদনের বিষয়ে অবশ্যই নিকাটি রেজিস্ট্রেশন করার একটি আইনে বাধ্যবাধকতা রয়েছে এবং যদি না করা হয় এটি একটি ফৌজদারি একটি অপরাধ গণ্য হবে। তবে সেক্ষেত্রে কি বিয়ে যদি রেজিস্ট্রেশন না হয়, বিয়েটিকে কি অবৈধ বা বেআইনি বলার কোনো সুযোগ আছে কিনা, বা বিয়েটি কি বাতিল হবে কিনা? না, আসলে বিয়েটা যদি রেজিস্ট্রেশন না হয় বিয়েটা বাতিল হবে না, বিয়েটা অবৈধও হবে না, বিয়েটা বৈধই হবে। কিন্তু এক্ষেত্রে ইসলামিক শরিয়া অনুযায়ী এটি, হ্যাঁ অবশ্যই ইসলামের শরিয়া অনুযায়ী সম্পাদন হয়েছে। আর আমাদের ইসলাম ধর্মে বলা আছে দেশের প্রচলিত আইন মানাও ইমানের অঙ্গ। সুতরাং এই বিয়েটাকে যেহেতু আইন করা হয়েছে, সরকার সুযোগ দিয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত নীতি। আবার যেটা একটু আগে আমি বললাম, আরও একটা বিষয় এখানে এসে যায়, যদি রেজিস্ট্রেশন না করা হয় তাহলে স্বামী বা স্ত্রী কেউ একজন যদি মৃত্যুবরণ করেন, এক্ষেত্রে দেখা যায় কি তার যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তির অংশ যে ইনি দাবি করবেন, এটা দাবি করতে গেলেও রেজিস্ট্রেশন তো লাগবেই, বিয়ের কাবিননামাটা প্রয়োজন। যদি রেজিস্ট্রেশন না হয় সেক্ষেত্রে তো সে এই দাবিটা করতে পারবে না। আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার ক্ষেত্রে একটি জটিলতার সৃষ্টি হয়, কারণ মৃত স্বামী যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, স্ত্রী বা সন্তানরা ভাতা পাওয়ার হকদার হন না, তারা নানা রকম আইনি জটিলতা ফেস করতে হয়। সরকারি চাকরিজীবী যদি হন সেক্ষেত্রেও দেখা যায় যে এই প্রবলেমগুলো চলে আসে, যে চাকরির রিটায়ারমেন্টের পরবর্তী অবশিষ্ট যে টাকাটা, এটা পেতেও কিন্তু বেগ পেতে হয়। কাজেই মুসলিম আইনে রেজিস্ট্রেশন, বিয়েটি রেজিস্ট্রেশন করাটা অত্যন্ত জরুরি, আমরা জানতে পারছি আপনার আলোচনা থেকে। তবে এবং সেক্ষেত্রে আপনি যে বিষয়টি বললেন যে কোনো কোর্টে বা আইনজীবীর মাধ্যমে আসলে বিয়ে সম্পাদন করার কোনো সুযোগ নেই, যেটি আমরা কোর্ট ম্যারেজ বলে থাকি, এটিরও কোনো আসলে আইনি না। এটি আসলে এই যে কোর্ট ম্যারেজ এই শব্দটা আসলে কি বলবো, এটা কোর্ট ম্যারেজ শব্দটা কিভাবে যেন আমাদের সমাজে প্রচলিত হয়ে এসেছে। আসলে কোর্ট ম্যারেজ না, এটাকে আমাদের কোর্টে এসে প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ বা পুরুষ এবং মেয়ে, অর্থাৎ বিপরীত লিঙ্গের দুইজন ব্যক্তি, তারা আদালতে এসে তারা একটা হলফনামা সম্পাদন করতে পারেন যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই,
হ্যাঁ, এই হলফনামাটা সম্পাদন তারা করতে পারেন, কিন্তু এটা কিন্তু বিয়ে বলা যাচ্ছে না। কারণ মুসলিম হিসাবে কোরআন সুন্নাহর আলোকে যদি বলি, তাহলে বলতে হবে যে অবশ্যই মৌলবী দ্বারা বিয়েটা পড়াইতে হবে, এবং দেশের প্রচলিত আইন মোতাবেক এই হলফনামা সম্পাদনের পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এটার বাধ্যবাধকতা রয়েছে, এবং এই কোর্ট ম্যারেজ যেটা, এটার আসলে আইনগতভাবে এর ভিত্তি নেই। বাংলাদেশে বিদ্যমান আইনে বিয়ের নির্দিষ্ট একটি বয়সসীমা রয়েছে, সেটি জানতে চাচ্ছি। বাংলাদেশে আমাদের প্রচলিত আইনে পুরুষের ক্ষেত্রে অবশ্যই 21 বছর হতে হবে, এবং মেয়ের ক্ষেত্রে অবশ্যই 18 বছর হতে হবে। এর নিচে যদি হয় তাহলে সেটাকে বাল্যবিয়ে বলা হবে। এবং এই আমরা জানি বাল্যবিবাহ একটি অপরাধ, বাল্যবিবাহ একটি অপরাধ, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারাই থাকবেন এই বাল্যবিবাহে সংশ্লিষ্ট প্রত্যেককেই অপরাধী হবে। হ্যাঁ, বাল্যবিবাহ নিরোধ আইন রয়েছে এই আইনে। এটা 2017-তে আমাদের সংশোধনী হয়ে নতুন আইন হয়েছে। এই নতুন আইনে কিন্তু এটাকে ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য করা হয়েছে, এবং এখানে 2 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে, এমনকি যিনি এবং অর্থদণ্ড রয়েছে, এবং যে কাজী বাল্যবিবাহটি পড়বেন তারও শাস্তির বিধান। হ্যাঁ, যিনি কাজী থাকবেন ওনারও লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে যিনি কাজী থাকবেন। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে এই বিবাহ বন্ধ করার জন্য যিনি দায়িত্বে, উনি যদি উপস্থিত থেকে বিয়েটা পড়ান তারও শাস্তির বিধান হবে। এবং এই বাল্যবিবাহ যিনি সম্পাদন করবেন, ছেলে বা মেয়ে, তার যিনি অভিভাবক থাকবেন, এই অভিভাবকও কিন্তু এই শাস্তির আওতায় আসবেন, এবং তাকেও আমাদের প্রচলিত আইনে তার শাস্তির বিধান রয়েছে। সর্বোচ্চ 2 বছর, সর্বনিম্ন 6 মাস, এবং এই এর সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আবার এই 50,000 টাকা যদি পরিশোধ করতে না পারেন আরও 3 মাসের জেল হবে। আপনি যে নির্দিষ্ট বয়সসীমার কথা বললেন, এই বয়সসীমার নিচে কি কোনোভাবে বিয়ে সম্পাদন করা সম্ভব? এখানে আসলে একটা বিধান রয়েছে এই 2017 সালের কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ছেলে বা মেয়ে হয়তো বা কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে, পরবর্তীতে তাদের পরিবার থেকেই বিয়েটি আসলে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কি এটিকে আইন সিদ্ধ করা সম্ভব কোনোভাবে? হ্যাঁ, এটা আইন সিদ্ধ করা সম্ভব যদি বিশেষ প্রয়োজন হয়। এটা 2017 সালের বাল্যবিবাহ নিরোধ আইনের 19 ধারায় বলা আছে। এখানে বলা হয়েছে যে যদি বিশেষ ক্ষেত্রে বিয়ে দিতেই হয়, প্রাপ্তবয়স্ক হয় নাই বা প্রাপ্তবয়স্ক না, কিন্তু বিয়ের প্রয়োজন, সেক্ষেত্রে আদালতের মাধ্যমে অথবা উভয় পক্ষের অভিভাবক তারা এই বিশেষ বিয়ের আয়োজনটি করতে পারেন। বাট সেক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়া বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই বিয়েটা আয়োজন করা যেতে পারে বা বিবাহটা সম্পাদন করা যেতে পারে। আমরা দেখি যে বিয়েতে দেনমোহর ঠিক করা হয়। এই দেনমোহরের বিষয়ে আমাদের মুসলিম আইনে কি বলা হয়েছে, এবং স্ত্রীকে দেনমোহরটি কখন প্রদান করতে হয়? আচ্ছা, দেনমোহরটা মুসলিম আইনে আসলে এটা নারীদের একটা অধিকার। বিবাহের সময় এই দেনমোহরটা আদায় করাটা উত্তম। একজন নারী যখন বিয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে এটা আদায় করা উত্তম। এটা যদি না হয় পরবর্তীতে আদায় করে নিতে হবে। এবং এই দেনমোহরটা এমন একটা বিষয়, নারীর এত বড় একটা অধিকার যে যদি দেখা যায় যে স্বামী কোনো কারণে দেনমোহরটি আদায় করতে পারেন নাই এবং স্বামী মৃত্যুবরণ করেছেন, তাহলে স্বামীর যে সম্পত্তিটা থাকবে এটা বন্টনের ক্ষেত্রে সর্বপ্রথম স্ত্রীর মোহরানার যে টাকাটা থাকবে এই টাকাটাকে আগে পরিশোধ করতে হবে। দেন অবশিষ্ট সম্পত্তিটা তার বাকি ওয়ারিসদের ভিতরে ভাগ হবে। তাহলে এখানে আমাদের নারীদের কিন্তু ব্যাপক একটা অধিকার দেওয়া হয়েছে। এটা অধিকার, এবং এটা সর্বপ্রথমে বিয়ের শুরুতে এটা আদায় করাটা উত্তম। আমাদের বিদ্যমান আইনে পুরুষের একের অধিক বিয়ে করার সুযোগ রয়েছে কিনা, এবং সেক্ষেত্রে আইনে কি বিধান রয়েছে? এটা আসলে জেনারেলি না। প্রথম কথাই হচ্ছে না, পুরুষের একাধিক বিয়ের অধিকার আইনে দেয় নাই। কারণ শরিয়াতে আছে, কিন্তু আমাদের বিদ্যমান আইনে নেই। বিদ্যমান আইনে এটা আমাদের নেই। এটা যদি করতেই হয়, একান্ত যদি প্রয়োজনই হয় কোনো পুরুষের, তাহলে তিনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার স্থানীয় চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন চেয়ারম্যান, এই সালিশি যে বোর্ড আছে এই বোর্ডের নিকট আবেদন করতে হবে, সেখান থেকে পারমিশন নিতে হবে এবং প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। অনুমতি সাপেক্ষে স্ত্রী যদি অনুমতি দেন তাহলেই তিনি বিয়ে করতে পারবেন। আর যদি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া উনি যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে এটা শাস্তিযোগ্য একটি অপরাধ হবে। এর জন্য আমাদের আইনে শাস্তির বিধান রয়েছে। অবশ্যই তাহলে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হতে হলে প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। বাট তারপরও অবশ্যই সেটি একটি সালিশি কাউন্সিলের অনুমতি সাপেক্ষে এটি করতে হবে।
আমরা দেখছি যে বর্তমান সময়ে অনেক বিবাহ বিচ্ছেদ ঘটছে, তালাক হচ্ছে। এই স্বামী বা একজন স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছেন, সেটি কিভাবে কার্যকর করা হচ্ছে বা কোন পদ্ধতিতে দেওয়া হয়ে থাকে মুসলিম আইনে? আচ্ছা দেখুন, এটা বিবাহের সঙ্গে সঙ্গে আসলে তালাক একটা সম্পর্কিত বিষয়। তালাকটা আমাদের সমাজে এই মুহূর্তে তালাকের পরিসংখ্যানটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা আসলে তালাক বৃদ্ধি পাওয়ার যে কারণগুলো, আমি আমার ব্যক্তিগত কারণ একটি অভিমত আমি জানাতে পারি। সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের ব্যক্তিগত লাইফকে উন্মুক্ত করার কারণেই তালাকের সৃষ্টিটা বেশি হচ্ছে, বিচ্ছেদটা বেশি হয়ে যাচ্ছে। তো এই তালাকটা আমাদের মুসলিম ধর্মে সর্বনিকৃষ্ট হালাল একটি কাজ, সর্বনিকৃষ্ট। দুটি পেশার কথা বলা হয়েছে, একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি আর দ্বিতীয়টি হচ্ছে এই তালাক। দুটি বিষয় যেটি আমাদের ইসলামে নিকৃষ্ট কিন্তু হালাল। তো এখানে তালাক হতে পারে যদি একান্ত দেখা যায় তাদের বনিবনা হচ্ছে না বা মিল হচ্ছে না, কোনো কারণে তারা একত্রে বসবাস করতে পারছেন না, তাদের দাম্পত্য জীবন পরিচালনা করতে পারছেন না। সেক্ষেত্রে আইনেও এই বিধান রয়েছে, আমাদের মুসলমান ধর্মেও এই বিধানটা রয়েছে যে সেক্ষেত্রে তালাকটা হতে পারে। বাট চেষ্টা করতে হবে তালাকটা যেন না হয়, এবং এই তালাক হওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য প্রথম আবারও কাজীর কাছে যেতে হবে, অবশ্যই এটা রেজিস্টার্ড করতে হবে, এবং উনি যে তালাক দিতে চান এই মর্মে একটি নোটিশ প্রেরণ করতে হবে। এই নোটিশটা প্রেরণ করতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান, সেটা ইউনিয়ন পরিষদ হতে পারে, পৌরসভা হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে, উনি যে এলাকার বাসিন্দা সেখানে একটা নোটিশ প্রেরণ করতে হবে, এবং আরও একটি নোটিশ প্রেরণ করতে হবে যাকে তিনি তালাক দিতে চান, যে স্ত্রীকে বা স্বামীকে, তার কাছে একটি প্রেরণ করতে হবে। এবং এই নোটিশ প্রেরণ করার পরে পরবর্তী 90 দিন পরে তালাক কার্যকর হবে। এই নোটিশটি সবার আগে দিতে হবে। এক্ষেত্রে ডাকযোগেও দেয়া যেতে পারে, অথবা সরাসরিও নোটিশটি গিয়ে হাতে হাতেও দেয়া যেতে পারে। আপনি আলোচনায় যেটি বলছিলেন যে অবশ্যই নোটিশের কপি সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর প্রেরিত হতে হবে। তারা একটি সালিসি কাউন্সিলের এখানে উভয় পক্ষকে এখানে তালাকের নোটিশটা দেওয়ার পরে মীমাংসার চেষ্টা করা হবে, সে বিষয়ে জানতে চাচ্ছি। এখানে তালাকের নোটিশ দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব যিনি থাকবে, অর্থাৎ সালিসি কাউন্সিলটা গঠিত হবে এভাবে, চেয়ারম্যান এবং উভয় পক্ষের একজন করে প্রতিনিধি, অথবা যে স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে তাদের উপস্থিতিতে এই সালিসি কাউন্সিলটা গঠিত হবে, এবং তারা চেষ্টা করবেন যে যাতে এই সম্পর্কটা বিচ্ছেদ না হয়। তারা চেষ্টা করবেন সম্পর্কটাকে আবার পুনরায় জোড়া লাগানোর জন্য, তাদের দাম্পত্য জীবনটা কন্টিনিউ করার জন্য। যদি একান্ত নাই পারা যায়, যদি একান্ত দেখা যায় যে না, তারা একত্রে বসবাস করতে চাচ্ছেন না, তাহলেই পরবর্তীতে এটা কার্যকর হবে। আর যদি তারা চান, তাহলে তারা আবার পুনরায় দাম্পত্য জীবন একত্রে বসবাস করে পরবর্তী জীবন কাটাতে পারবেন। নতুন করে আর এখানে বিয়ের প্রয়োজন নেই। বর্তমান সময় অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে স্ত্রী দেশে বসবাস করছেন, স্বামী হয়তোবা দেশের বাইরে কাজ করছেন বা বসবাস করছেন। সেক্ষেত্রে স্বামী যদি দেশের বাইরে থেকে স্ত্রীকে তালাক দিতে চান, সেক্ষেত্রে কোনো বিধিবিধান আছে কিনা সুনির্দিষ্টভাবে? আচ্ছা, এক্ষেত্রে যে বিধিবিধানটা আছে সেটা হচ্ছে যে স্বামী যদি চান দেশের বাহির থেকে তালাক দিতে, তাকে প্রথমে ওই দেশের, বাংলাদেশের যে এমবেসি আছে, এমবেসিতে হাজির হতে হবে। এমবেসিতে হাজির হয়ে সেইখানে এই নোটিশটাকে ওনাকে আগে অ্যাটাস্টেড করতে হবে, অ্যাম্বাসেডর দ্বারা অ্যাটাস্টেড করতে হবে। উনি ওখানে হাজির হয়ে তিনি সেখানে বসে দস্তখত করবেন। হ্যাঁ, ওখানে বসেই দস্তখতটা করবেন, এবং সেটা অ্যাম্বাসেডর কর্তৃক অ্যাটাস্টেড হতে হবে। দেন এই কাগজটা দেশে আসার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এটা আবারও অ্যাটাস্টেড করতে হবে, এবং এই তালাকের নোটিশটা রেজিস্ট্রেশন করার জন্য, অর্থাৎ বাংলাদেশে রেজিস্ট্রি করার, অন্তর্ভুক্ত করার জন্য ওনাকে একজন প্রতিনিধি নিযুক্ত করতে হবে। সেই প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে এটাকে রেজিস্ট্রি করে তালাক দিতে পারবেন। আমরা দেখে থাকি যে অনেক ক্ষেত্রে স্ত্রীরা তালাক দিচ্ছে স্বামীকে। স্ত্রী কর্তৃক তালাক দেওয়ার বিষয়ে আইনে কি রয়েছে? আচ্ছা, এখানে আমাদের আইনে যেটা রয়েছে, স্ত্রী কর্তৃক তালাকের ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম বিয়ের কাবিননামার 18 নম্বর শর্তটা দেখতে হবে। 18 নম্বর কলামে যেটা বলা আছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা হয়েছে কিনা। যদি এখানে কোনো শর্ত সাপেক্ষে সেই ক্ষমতাটা দেয়া হয়ে থাকে, সেই শর্তগুলো ফুলফিল করতে হবে। আর যদি কোনো শর্ত ছাড়া ক্ষমতা প্রদান করা হয়ে থাকে, অবশ্যই স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেয়া যায়। স্বামী বা স্ত্রী যদি উভয় পক্ষ মিলে তালাক দিতে চায়, সেক্ষেত্রে আইনে কি বিধান রয়েছে? দেখুন, এক্ষেত্রে একটা যদি স্বামী এবং স্ত্রী উভয়ে একত্রে তালাক দিতে চান, একে অপরকে তালাক দিতে চান, এবং উভয়ে সম্মত হন যে আমাদের দাম্পত্য জীবন আর একত্রে কাটাইতে পাচ্ছি না,
বা তাদের দাম্পত্য জীবনে নানা সমস্যা আসতেছে এবং তারা একত্রিত হয়ে সিদ্ধান্তে উপনীত হন যে না আমরা সেপারেট হয়ে যাব, দেন তাহলে তারা সংশ্লিষ্ট কাজী অফিসে হাজির হবেন তাদের বিয়ের কাবিননামা সহ। তারা গিয়ে তারা একত্রে এই তালাকটা দিতে পারেন। এই তালাকটাকে আমাদের ভাষায় যেটা বলা হয়, প্রচলিত ভাষায়, সেটা হচ্ছে খোলা তালাক। স্বামী স্ত্রী একত্রে যে তালাকটা দেওয়া হয় এটা খোলা তালাক। এটা বিধান রয়েছে আইনে, এটা কোনো সমস্যা না, এটা দিতে পারেন। জি, আপনি যেটি বলছিলেন যে স্ত্রী যদি তালাক প্রদান করতে চায় অবশ্যই এটি কাবিননামায় এটি উল্লেখ থাকতে হবে যে স্ত্রী কর্তৃক তালাক দেওয়ার অনুমতি থাকতে হবে। যদি এই অনুমতিটি প্রদান না করা হয় সেক্ষেত্রে স্ত্রী কিভাবে তালাক দিতে পারবেন? যদি এই অনুমতিটা না দেওয়া হয় তবে স্ত্রী পারিবারিক আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিতে পারবেন। যখন দেখা যাবে যে কাবিননামার 18 নম্বর শর্তে যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করা হয় নাই, না থাকে, তাহলে উনি বিচ্ছেদ চাইলে সেক্ষেত্রে পারিবারিক আদালতের দ্বারস্থ হবেন, বিচ্ছেদ মামলা দায়ের করবেন। বিচ্ছেদ মামলা দায়ের করে সেভাবে উনি এই বিবাহটাকে বিচ্ছেদ করতে পারবেন। স্ত্রী যদি তালাক প্রদান করতে চায় আর স্বামী যদি এই সংসার করতে চায় বা একত্রিত থাকতে চায় সেক্ষেত্রে স্বামীর কি কোনো কিছু করণীয় রয়েছে আইনগতভাবে? হ্যাঁ, অবশ্যই করণীয় রয়েছে। স্বামী যদি চান যে না আমি তালাক চাই না, আমি সংসার লাইফটা, আমাদের দাম্পত্য জীবনটা কন্টিনিউ করতে চাই, তিনি পারিবারিক আদালতের দ্বারস্থ হতে পারেন এবং পারিবারিক আদালতের দ্বারস্থ হয়ে উনি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে আদালত উভয় পক্ষকে ডেকে উভয় পক্ষকে শুনে পরবর্তীতে আদালত নির্ধারণ করবেন যে এই বিয়েটা তাদের থাকবে, তারা একত্রে বসবাস করবেন নাকি তাদের সেপারেশনটা হবে। এটা পারিবারিক আদালতের মাধ্যমে নির্ধারিত হবে তখন। জি, বিচ্ছেদ পরবর্তী অনেকগুলো বিষয় চলে আসে, যেমন সন্তান কার কাছে থাকবে বা সন্তানের যে ভরণ পোষণ সেটি কিভাবে প্রদান করা হবে, এই বিষয়গুলো কিভাবে নির্ধারিত হয়ে থাকে দুঃখ সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। আচ্ছা, বিচ্ছেদ পরবর্তী সন্তান কার কাছে থাকবে, সন্তানের বয়স বা সন্তানের স্বামী স্ত্রী দুজনের সামাজিক মর্যাদা সমস্ত কিছু হিসেব করলে আসলে তাদের ভরণ পোষণ এবং কার কাছে থাকবে এই বিষয়গুলো সম্পূর্ণ আইনের উপর নির্ভর করে। যদি তারা একত্রে মিউচুয়ালি এই বিষয়টা সমাধান করতে পারেন তাহলে তো ভালো, আর যদি সমাধান না করতে পারেন তাহলে এক্ষেত্রে পারিবারিক আদালতের শরণাপন্ন হওয়া যায় এবং বাচ্চার যে সন্তানটা থাকবে সন্তানের গার্ডিয়ানশিপের জন্য মামলা দায়ের করা যায় পারিবারিক আদালতের মাধ্যমে। আদালত তখন নির্ধারণ করবেন বাচ্চাটা কার কাছে থাকবে। আবার বিচ্ছেদ পরবর্তী একটা বিষয় আইন কর্তৃক যেটা বলা আছে যে তালাক দেওয়ার পরও পরবর্তী 3 মাসের ভরণ পোষণ খোরপোষ এটা কিন্তু স্বামী কর্তৃক স্ত্রীকে অবশ্যই প্রদান করতে হবে। এবং পরবর্তীতে যদি তালাকের পূর্বেরও যদি কোনো ভরণ পোষণ না প্রদান করে থাকেন স্বামী, তাহলে এজন্যও আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আদালতের মাধ্যমে এই ভরণ পোষণ খোরপোষ উনি নিতে পারেন। আইনে এর বিধান রয়েছে। জি, বিবাহ বিচ্ছেদের সময় কি কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হয় তালাকের নোটিশে, এটি স্বামী বা স্ত্রী কর্তৃক? অবশ্যই সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে, কারণ একটি বিবাহ হচ্ছে একটি সামাজিক বন্ধন। এই সামাজিক বন্ধনটা একটা পবিত্র বন্ধন। এই বন্ধনটাকে বিচ্ছেদ করার জন্য কোনো কারণ ছাড়া আমি মনে চাইলো আজকে বিচ্ছেদ করে ফেলছি, এটা একটি শাস্তিযোগ্য অপরাধ, এটা করা যাবে না। যখন দেখা যাবে যে তাদের মধ্যে বন্ডিং হচ্ছে না বা তারা একত্রে দাম্পত্য জীবন পরিচালনা করতে পারছেন না, তখন তারা চাইলে এটা করতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই কী কারণে তারা বিচ্ছেদ করছেন এই কারণসমূহ নোটিশে স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। অ্যাডভোকেট জাকির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।